আজকে হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, তার জন্য শোক করলে কোনো কাজ হবে না, দুঃখ করলে কোনো কাজ হবে না। তার শোককে শক্তিতে পরিণত করে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আমাদেরকে এগিয়ে নিতে হবে। হাদি কখনো ভাঙতে পছন্দ করতেন না, হাদি গড়তে পছন্দ করতেন। হাদি আহত হয়েছে শুক্রবারে, আবার শহীদ হয়েছে শুক্রবার রাতে। আল্লাহ তাআলা হাদিকে শহীদ হিসেবে কবুল করে এবং জান্নাত নসিব করে। সবাই বলো আমিন। আমাদের একটাই স্লোগান হবে, আমরা সবাই হাদি হব, এ দেশকে সুন্দর করব। তোমরা জানো গত কয়েকদিন আগে বাংলাদেশে আরেকজন সিংহ জীবন দিয়েছে, নাম কি বলো তো? পুরো নাম বলো। শহীদ ওসমান হাদি। আপনার কি মনে হয় এই জুলাইও যদি আমরা একটা ইনসাফের রাষ্ট্র বানাইতে না পারি, আগামী 100 বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রের বাঁচাই দিকে আর জীবন দেওয়ার সাহস করবে? বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পর থেকে একটা সাধারণ মানুষের জানা যায় মন্ত্রীও ছিল না, সে কিন্তু এমপিও ছিল না, না ছিল মন্ত্রী, না ছিল এমপি, না ছিল রাষ্ট্রপ্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে, একটা ছেলের জানা যায় আমার জন্মের পরে এত মানুষ আমি কখনো দেখিনি। তার মানে কিসের জন্য বলো তো? তার চিন্তার জন্য, আধিপত্যবাদ বিরোধী চিন্তার জন্য। আমি একটু আগে একটা হাদিস পড়ছিলাম, হাদিসে বলা হলো কেউ যদি শুক্রবারে মৃত্যুবরণ করে তার জন্য নাকি কবরে আযাব থাকে না। হাদি আহত হয়েছে শুক্রবারে, আবার শহীদ হয়েছে শুক্রবার রাতে। তার মানে আমরা ধরে নিতে পারি আল্লাহ তাআলা হাদিকে শহীদ হিসেবে কবুল করে এবং জান্নাত নসিব করে। সবাই বলো আমিন। আমাদের একটাই স্লোগান হবে, আমরা সবাই হাদি হব, এ দেশকে সুন্দর করব। শুধুমাত্র হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ হওয়াটা হাদিকে সম্মান দেওয়া নয়। উহুদ যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সময় একটা কলরব উঠেছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন। সকল সাহাবা মন খারাপ করে বসে আছেন, হতাশ হয়ে বসে আছেন। রাসূল শাহাদাত বরণ করেছে, তখন তাদের সাথে একজন সাহাবা ছিলেন আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, তোমরা মন খারাপ বসে আছো কেন? বলে যে আমাদের রাসূল শাহাদাত বরণ করেছে, তো আমরা আর কি করব? বলছে রাসূল শাহাদাত বরণ করেছে, রাসূল যে জন্য শাহাদাত বরণ করেছে, যে আদর্শ বাস্তবায়ন করার জন্য শাহাদাত বরণ করেছে, আমরা আরো যুদ্ধে অংশগ্রহণ করে সে আদর্শের জন্য আমাদের জীবনকে দিতে হবে। সে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে শত্রুদের ভিতরে ঢুকে গিয়েছিলেন। পরবর্তীতে উনি শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পরবর্তীতে ওনার লাশ যখন আনা হয়েছে, দেখা গিয়েছে ওনার লাশের মধ্যে 80টা তলোয়ারের আঘাত পেয়েছে। আমাদের সাহাবারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে শোককে কিভাবে শক্তিতে পরিণত করতে হয়। আজকে হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তার জন্য শোক করলে কোনো কাজ হবে না, দুঃখ করলে কোনো কাজ হবে না। তার শোককে শক্তিতে পরিণত করে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আমাদেরকে এগিয়ে নিতে হবে। হাদি কখনো ভাঙতে পছন্দ করতেন না, হাদি গড়তে পছন্দ করতেন। এজন্য হাদি একটা কালচারাল একাডেমি, আগ্রাসনের বিরুদ্ধে একটা একাডেমি তৈরি করেছেন। তিনি বলেছেন সাহিত্যকে সাহিত্য দিয়ে মোকাবেলা করতে হবে, একাডেমিকে একাডেমি দিয়ে মোকাবেলা করতে হবে। তিনি কখনো, যদিও ওনার শহীদের পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে আক্রমণ হয়েছে, এটি হাদি আমাদেরকে শেখায় নাই। হাদি আমাদেরকে শিখিয়েছে মেধাকে মেধা দিয়ে মোকাবেলা করতে হবে। সেটি সে রাসূলের কথা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল যখন মদিনা ছিলেন, মদিনা স্টেট তৈরি করলেন, তখন মক্কা থেকে বিভিন্ন কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ করা হতো, ধর্মকে আক্রমণ করা হতো। আবু সুফিয়ান একজন কবি ছিলেন, আমির শুআরা বলা হতো, তিনি কবিতা দিয়ে ইসলামকে আক্রমণ করতেন। আল্লাহ রাসূল আনাস বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এবং ওনার একটা মিম্বার ছিল, যে মসজিদে নববীতে যে মিম্বারে দাঁড়িয়ে উনি বক্তব্য দিতেন, সে মিম্বারের পাশে আরেকটা মিম্বার তৈরি করলেন, যে মিম্বারে দাঁড়িয়ে কবিরা কবিতা আবৃত্তি করবে, কবিতা দিয়ে কবিতাকে মোকাবেলা করতে হবে, আল্লাহ রাসূল বলেছিলেন। সেই সত্যকে ধারণ করেছেন হাদি, কবিতাকে কবিতা দিয়ে মোকাবেলা করেছেন। কালচারাল আগ্রাসনকে কালচার নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করে মোকাবেলা করেছেন। আজকে তোমরা এখানে যারা হাদির উত্তরসূরি নিজেকে ধারণ করো, তোমাকে মেধা দিয়ে মেধার মোকাবেলা করতে হবে। এবং আরেকটা হাদিস পড়ছিলাম, সেখানে বলা হলো বদর যুদ্ধে যখন শহীদ হলো 70 জন সাহাবী শহীদ হলো,
শহীদ পরবর্তীতে দেখা গিয়েছে ওনাদের একজন সাহাবা যিনি শাহাদাত বরণ করেছে তার মেয়ের বিবাহ, রোবাইয়া ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিবাহর সময় ওনারা বিভিন্ন গান গাইতেন, গানগুলো শহীদদেরকে স্মরণ করে গানগুলো গাইতেন, মানে শহীদদেরকে অনুপ্রেরণা নিয়ে গানগুলো গাইতেন। আজকে আমাদেরকে হাদিকে 2-3 দিন 4 দিন মনে রাখলে হবে না, আজকে আমাদেরকে হাদিকে ওন করতে হবে, সেটি আমাদের কবিতা গান সংস্কৃতির মাধ্যমে ওন করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? সে ছাত্র সমাজ, সে শিক্ষার্থী তোমরা, ইউ মাস্ট মাইন্ড দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে, তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। তোমরা যদি মনে করো এই নরসিংদী জায়গায় তোমরা কম্পিটিশন করবা, তাহলে ভুল করবা। You have to compete not only in North city, you have to compete all over the country, you have to compete all over the world, you have to think you are global citizen. তুমি একটা বিশ্ব নাগরিক, তুমি একটা বিশ্ব নাগরিক, তোমাকে বাংলাদেশের বাইরে চিন্তা করতে হবে। দেখো আমি তোমাদেরকে 3টা টি এর কথা বলবো, 3টা এল এর কথা বলবো, যোগ্যতার কথা বলবো। প্রথম টি ফর থিঙ্কিং, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। চিন্তার ভিন্নতা, চিন্তার ভিন্নতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনোবিজ্ঞানী মিস্টার ব্ল্যাক একটা চমৎকার কথা বলেছেন যে আমরা প্রতিদিন 70 থেকে 80,000 বার চিন্তা করি। সে 70 থেকে 80,000 বার চিন্তার মধ্যে আমাদের চিন্তার প্রায় 90% চিন্তা হচ্ছে নেগেটিভ। আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি। তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে তুমি কখনো সার্ভাইভ করতে পারবা না। তোমাকে বলেছি তোমার নামের সাথে সিংহ আছে, তোমার কলেজের নাম উদয়ন, উদয়ন মানে হচ্ছে নতুন সূর্যোদয়, নতুন কিছু মানুষকে দেখানো। সে উদয়ন কলেজে তুমি শিক্ষার্থী, সে নরসিংদী তুমি সন্তান, তোমার চিন্তা থাকবে, প্রসারও থাকবে বড়। তোমরা দেখো ভ্রমর, আমরা যে ভ্রমর দেখি, বায়ুশাস্ত্রবিদরা বলেন ভ্রমরের যে ডানা আছে, ডানার আলোকে ভ্রমণের যে ওজন, এই ওজনের আলোকে ভ্রমণ চলার কথা না, উড়ার কথা না, কিন্তু ভ্রমর সেটা জানে না। এই জন্য ভ্রমর দিব্যি উড়ে বেড়ায়। তোমাদের চিন্তাটা পরিবর্তন করা দরকার। তুমি যদি চিন্তার পরিবর্তন না আসে তাহলে তুমি কখনো বড় হতে পারবা না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল কানেক্ট করি। একবার একটা এলাকায় একটা ঈগলের ডিম একটা ব্যক্তি চুরি করে নিয়ে আসলো। চুরি করে এনে ডিমটাকে সে মুরগির খোয়ারে রাখলো। তো মুরগির খোয়ারে রাখার পর মুরগি তা দিল, তা দেওয়ার পর ডিম হলো, মুরগির ডিমও হলো, ঈগলের বাচ্চাও হলো। তো ঈগলের বাচ্চা মুরগির বাচ্চা একসাথে চলাচল করে। তো ঈগলও হাঁটে, মুরগিও হাঁটে। ঈগল দেখলো তার মাথার উপর দিয়ে কিছু ঈগল পাখি উড়ে যায়। সে বলে, ইস, আমি যদি এদের মতো উঠতে পারতাম। তখন মুরগি বলে, এই না না, উড়ে না, উড়ে না, উড়া কি তোমার কাজ? উড়া তো আমাদের কাজ না। উড়া কার কাজ? উড়া হচ্ছে ওদের কাজ, আমাদের কাজ উড়া না। ঈগলের বাচ্চা যেহেতু মুরগির বাচ্চা বলেছে না না, সে মাথার মধ্যে ধ্যান করেছে যে আমি উঠতে পারবো না। তো সে হাঁটে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একদিন গিয়ে ঈগলের বাচ্চাদের সাথে মিলিত হয়। ঈগলের বাচ্চারা উড়ে, সে দাঁড়িয়ে হাঁটে। ঈগলের বাচ্চা বলে, উড়ো। সে বলছে না, উড়া তো আমার কাজ না। তখন ঈগলের বাচ্চা বলে, উড়া তোমার কাজ, উড়ো তুমি। তখন সে তাদের ইন্সপিরেশন পেয়ে সে উড়া শুরু করে দেয়। তো সুতরাং তোমার আশেপাশের লোকজন বলে তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি নরসিংদীতে থাকো, নরসিংদী একটা শহরে থাকো, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি যদি এই চিন্তা করো তাহলে তুমি কখনো বড় হতে পারবে না। দেখো আইনস্টাইনের একবার ব্রেনকে চুরি করা হয়েছে। আমেরিকান চিকিৎসক টমাস হার্ভে চুরি করেছেন যে আইনস্টাইনের এত মেধা, তার ব্রেন কি ভিন্নতা কিছু আছে কিনা। পরে চুরি করে দেখে যে আমাদের যে ব্রেন, তার ব্রেন কোনো পার্থক্য নেই। তখন সেই বিজ্ঞানী, সে চিকিৎসক বিজ্ঞানী বলেছেন আমাদের ব্রেনের কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে আমাদের চিন্তা, পার্থক্য হচ্ছে আমাদের চিন্তা। তুমি যত বড় চিন্তা করতে পারবা তুমি তত বড় হতে পারবা। এই জন্য তোমরা এখানে যারা আছো তোমাদের প্রত্যেকের চিন্তা হবে অনেক বড়। এই জন্য থিঙ্কিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। কোরআনে আল্লাহ তাআলা বলছেন জান্নুল মুমিনিনা খাইরা, মুমিনদের উত্তম চিন্তা করা উচিত, ভালো চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই, তোমাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। তো সুতরাং তোমার চিন্তা হবে বড়।
হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষক বলেছেন, ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি সেটি যেটি তুমি বলো, তুমি সেটি বলা হয় তাকে। মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো তুমি সেরা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি সেরা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি সেরা নয়, আমার দ্বারা কিছুই হবে না, তোমার ব্রেন বলে ইয়েস স্যার আপনার দ্বারা কিছুই হবে না। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি যেহেতু একা জীবন রেখে লাভ নাই, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা জীবন রেখে লাভ নাই, কি ফিট আপ কি গোয়িং অন, সুইসাইড করেন। তখন আমরা আত্মহত্যা করি। এই জন্য তোমার ব্রেন, এই জন্য এপিজে আবুল কালাম সকালে ঘুম থেকে উঠে সবসময় 5টা বাক্য বলতেন, আই এম দ্য বেস্ট, আমি সেরা, আই এম দ্য উইনার, আমি বিজেতা, গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন, আই ক্যান ডু ইট, আমি যে কোনো কিছু করতে পারি। এই 5টা বাক্য বলতেন। এই জন্য তোমরা এখানে যারা আছো তোমরা সবসময় বলতে হবে তুমি সেরা। তুমি যদি তোমাকে সেরা না মনে করো তাহলে আশেপাশে কেউ তোমাকে সেরা মনে করবে না। দেখো আমরা সবসময় হতাশ হয়ে সুইসাইড অ্যাটেম্প নিই। একবার একটা মেয়ে হতাশ হয়ে সুইসাইড করবে চিন্তা করলো। তো সুইসাইড করবে চিন্তা করার পর সেই বারান্দায়, তার একটা বারান্দা সবসময় একটা কাক আসতো, কাক এসে বসতো এবং এই মেয়েটা কাককে কখনো তাড়াইতো না। তো সুইসাইড করবে তখন কাক দেখলো, কাক একটা রূপক গল্প। কাক বললো এই তুমি কি করছো? বলতো আমি সুইসাইড করবো, জীবন রেখে লাভ নাই। তো কাক বললো দেখো তোমার কাছে মনে হচ্ছে তোমার এই জীবন রেখে লাভ নাই, আমার কাছে একসময় মনে হয়েছিল আমার জীবনটা রেখে লাভ নাই। কারণ আমি কাক, আমি যেখানে আসি আমি একটা পাখি, আর আমাকে মানুষ পাখি মনে করে না। আমি কোথাও বারান্দা আসলে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি মানুষের জন্য কাজ করি, মানুষের ময়লা আবর্জনাগুলো আমি পরিষ্কার করি, এরপরও মানুষ আমাকে কি করে না, আমাকে পছন্দ করে না। এই জন্য আমি একটা সময় সুইসাইড করবে চিন্তা করেছিলাম। পরে আমি ভাবছিলাম টিয়া পাখি মনে হয় সবচেয়ে সুখী পাখি। তো পরে আমি টিয়া পাখির কাছে গেলাম, টিয়া পাখি আপনি তো মনে হয় সবচেয়ে সুখী পাখি। টিয়া পাখি বলে কে বলেছে? বলছে এই তো আপনার সাথে সবাই সেলফি তুলে, আপনি বারান্দা আসলে সবাই আপনাকে ধরার চেষ্টা করে, সেলফি তোলার চেষ্টা করে, আপনি দেখতে কত সুন্দর, আপনি তো সবচেয়ে সুখী পাখি। টিয়া পাখি কি বলেছে আমি সুখী পাখি? সবচেয়ে সুখী পাখি তো রাজহাঁস। বলছে হ্যাঁ রাজহাঁস, কারণ রাজহাঁস প্রতিদিন একটা ঘরে সুন্দর আবদ্ধ ঘরে থাকে, তাকে সকালে ছেড়ে দেয়, সে ছেড়ে গিয়ে পুকুরে ময়লা বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে, সারাদিন যখন কাজটা শেষ করে আসে, খাওয়া দাওয়া করে আসে, বিকেলে তার মালিক তার জন্য অপেক্ষা করে, খোয়ারটা খুলে দেয়, তখন এই রাজহাঁসটা আবার ঘরে ঢুকে তার মালিক তাকে খাবার দেয়। সে কখনো বন্দি, কখনো আবার চলাচল করতে পারে। বলছে টিয়া পাখি এ রাজহাঁস আপনি নাকি অনেক সুখী। সে বলে কে বলেছে আমি সুখী? আমার যে সুখী হচ্ছে ময়ূর, দেখো ময়ূর দেখতে কত সুন্দর। তখন সে বলছে ময়ূর সুখী? তো পরে সে ময়ূরকে দেখতে গেল, পরে দিন ময়ূরকে দেখার জন্য যাওয়ার সময় দেখে যে চিড়িয়াখানায় টাকা দিয়ে ঢুকতে হবে। তো সে বলছে না, যে জিনিসকে টাকা দিয়ে দেখতে হয় এটা তো মনে হয় অনেক সুখী। পরে ময়ূরের কাছে গেল, ময়ূর সাহেব আপনি নাকি অনেক সুখী। বলছে হ্যাঁ কে বলেছে আমি সুখী? আমি আবদ্ধ, আমাকে কেউ বেরোতে দেয় না, আমাকে আটকা রাখে, আমি চাইলেও তোমার মতো উঠতে পারি না। তো বলছে তাহলে তুমি সুখী না, সুখী কে? তখন ময়ূর বলে সুখী তো তুমি। বলে আমি সুখী? বলছে হ্যাঁ তুমি সুখী, তুমি মানুষের জন্য কাজ করে যাও, তুমি দিব্যি মানুষের ময়লা পরিষ্কার করে দাও, তোমাকে কেউ আবদ্ধ করে আটকে রাখে না, তোমাকে খাঁচার মধ্যে বন্দি করে না, তুমি দিব্যি মানুষের জন্য কাজ করে দাও, তোমার মতো সুখী আমার মনে হয় আর কোনো প্রাণী নেই। তখন কাক চিন্তা করলো আসলে তো আমি সুখী, এতদিন তো আমি জানতাম না আমি যে এত সুখী, এতদিন তো আমি জানতাম না। তার মানে তোমরা অনেক সময়, আমরা সবসময় অন্যের দিকে তাকালে আমরা হতাশ হই। আল্লাহ রাসূল বলছে ডোন্ট লুক আপ, তুমি কোনো উপরের দিকে তাকাবা না, ইউ লুক ডাউন, তুমি সবসময় নিচের দিকে তাকাবা। এই জন্য তুমি কোনো অসুখী হবা না। এই জন্য তোমরা এখানে যারা আছো, তোমরা তোমাদেরকে থিঙ্কিংয়ের, চিন্তার জগৎটাকে বাড়াইতে হবে। দ্বিতীয় যে টি মানে টার্গেট। তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, তোমরা তোমাদের জীবনের বড় একটা সময় পার হয়ে আসছো। ইন্টারের যেই সময়টা ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্রুশিয়াল টাইম ফর ইউর লাইফ। তোমরা বলো যে ভাইয়া এই কথাটা তো আজীবন এই কথাটা শুনে আসছি যে এটা গুরুত্বপূর্ণ সময়। তোমরা যখন পিএসসি পরীক্ষা দিচ্ছিলা তখন তোমার মা বলেছে মা বাবা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, তুমি বিশ্বাস করে পরীক্ষা দিলা, পিএসসি পাস করার পর A+ পাইলা। জিসি যখন আসলো তখন মা বললো মা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, বিশ্বাস করলে আবার পরীক্ষা দিলা, আবার A+ পাইলা। এরপরে 1-2 বছর যাওয়ার পরে বললো যে এসএসসি পরীক্ষার সময় এসে বললো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা।
বিশ্বাস করলে A+ পাইলে A গ্রেডও পাইলাম। এবার এসে আমি তোমাদেরকে বলছি নবীন বরণ অনুষ্ঠানে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম হচ্ছে আগামীর যে পরীক্ষা। এমনকি তুমি বিশ্বাস করবা না, কিন্তু এটাই গুরুত্বপূর্ণ। কেন? পিসির জন্য তুমি 5 বছর সময় পেয়েছো, জেএসসির জন্য তুমি 3 বছর সময় পেয়েছো, এসএসসির জন্য তুমি 2 বছর সময় পেয়েছো, আর ইন্টারের জন্য তুমি 1.5 বছর সময় পাবা। সময় যত কমে যাবে তোমার পরীক্ষার গুরুত্বটা তত বেশি বেড়ে যাবে। এজন্য তোমার যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা, প্রত্যেকটা সময়কে তুমি যদি কাজে লাগাইতে পারো, ইন্টারের পরবর্তীতে তুমি যখন কোচিং করতে যাবা 3 মাস সময় পাবা। এই 3 মাস পর তোমার যে পার্থক্য, তোমরা আজকে যারা তোমার পাশে বসে আছে, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো ডাকসুর বিফি হয়েছে, জিএস হয়েছে, এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে সরাসরি মন্ত্রী হয়েছে, আসিফরা মন্ত্রী হয়েছে, মাহফুজরা মন্ত্রী হয়েছে, তার মানে বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিকে পরিণত হয়েছে। তুমি যদি এই সময়টা, গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগাও, তাহলে তুমি দেখবা তুমি যে জায়গায় যাবা চিন্তাই করতে পারবা না। তোমার বন্ধুরা তোমাকে নিয়ে ঈর্ষান্বিত হবে। এই জন্য তোমাদের টার্গেটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এখানে যারা আছো, তোমাদের প্রত্যেককে একটা টার্গেট নিতে হবে যে ভাইয়া আমি এটা হতে চাই। তোমরা প্রত্যেকে আমি তোমাদের 5 সেকেন্ড সময় দিব, প্রত্যেককে 5 সেকেন্ড সময় দিব। মনে রাখবা, মানুষের হার্ভার্ড ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে, তারা 1500 জন নিয়ে এটা গবেষণা করেছে। তারা দেখেছে সফল কারা, 1500 জন নিয়ে। 1500 জন গবেষণা করতে তারা প্রত্যেককে জিজ্ঞেস করেছে আপনি কি টাকার জন্য পড়েন, বা টাকার জন্য চাকরি করেন, নাকি ভালো লাগে এই জন্য পড়েন, চাকরি করেন? তাদের মধ্যে 1300 জন বলেছে টাকার জন্য করে। পরবর্তী তারা 30 বছর পর দেখেছে যারা বলেছে টাকার জন্য করে আর যারা বলেছে ভালো লাগে এই জন্য পড়ে, তাদের যে সফলতার পার্থক্য 30 বছর পরে দেখেছে যারা বলেছে আমরা ভালো লাগে তাই পড়ি এবং কাজ করি, তাদের সফলতা পায় 10 গুণ বেশি। তার মানে তোমাকে ভালো লাগে, তুমি যেটা ভালো লাগে। তোমার মা বলেছে ডাক্তার হওয়ার জন্য, না, দরকার নেই। তোমার মা বলেছে ইঞ্জিনিয়ার, বাবা বলেছে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, দরকার নেই। তোমার মনে কি চায়? তোমার মনে যদি চায় আমি ডাক্তার হব, তুমি ডাক্তারের জন্য চেষ্টা করবা। তোমার মনে যদি চায় যে আমি একজন ফ্রিল্যান্সার হব, সেটা হবা। তোমার মনে যদি চায় আমি একজন ক্রিকেটার হব, সেটা হবা। এই জন্য তোমরা এখানে যারা আছো প্রত্যেকে বুকে হাত দাও। 5 সেকেন্ড আমি 5 সেকেন্ড সময় দিব, চোখ বন্ধ করবা। 5 সেকেন্ড চিন্তা করবা যে আমি এই জিনিসটা ভালো লাগে, আমি এটা হব। 5 সেকেন্ড আমি জিজ্ঞেস করব, চোখ বন্ধ করো। 1 2 3 4। এ মনে হয় চোখ খুলে ঘুমায় নাকি? চোখ বন্ধ করো, একবারে নিরিবিচ্ছিন্ন চোখ বন্ধ করো, চিন্তা করো যে আমি এটা হতে চাই, আমার এটা ভালো লাগে। ডান। এবার চোখ খোলো। একজন দাঁড়াও, ভাইয়া তুমি দাঁড়াও, একজন দাঁড়াও। হ্যাঁ, তুমি কি হতে চাইছো? লাউডলি বলো। পুলিশ হতে চাও? হ্যাঁ, একজন করতালি দাও ওর জন্য একটা। গুড, দাঁড়া থাকো। একটা মেয়ে দাঁড়াও, আপু দাঁড়াও, একজন দাঁড়াও। হ্যাঁ, বলো কি হতে চাও? সরি, অ্যাডভোকেট হতে চাও? মাশাআল্লাহ, ওদের একটা করতালি দাও। তোমরা দুইজনে দুইটা বলেছে, প্রত্যেকে এমন একটা স্বপ্ন তোমাদের আছে। বসো, এবার চোখ বন্ধ করবা, বন্ধ করে যে আমি পুলিশ হতে চাই, আমি অমুক ইউনিভার্সিটিতে পড়তে চাই, আমি অ্যাডভোকেট হতে চাই, আমি অমুক ইউনিভার্সিটিতে পড়তে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি অমুক মেডিকেলে পড়তে চাই। আবার বুকে হাত দাও, চোখ বন্ধ করো। 1 2 3 4 5। চোখ খোলো। পুলিশ দাঁড়াও। পুলিশ, তুমি কোথায় পড়তে চাও? লাউডলি বলো বেটা। ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি পড়বে না, কে পড়ো? জোরে বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে চাই, বলো, লাউডলি বলো। সিংহ না, সিংহের বাচ্চা না, বলো, লাউডলি বলো। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে চাও, গুড, মাশাআল্লাহ। এবার তুমি অ্যাডভোকেট হতে চাও, কোথায় পড়তে চাও? ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাক্তার কে হতে চাও? দাঁড়াও। আমি ওই দিন রাজশাহীতে একটা প্রোগ্রামে একজনকে জিজ্ঞেস করলাম ডাক্তার হতে চাও? আমি বললাম দেখি একটু বিজ্ঞান বানান করো তো। না ভাই, আমি ডাক্তার হতে চাই না, আমি অ্যাডভোকেট হতে চাই। এরকম পরিকল্পনা করলে হবে না। তোমার প্ল্যান হবে
আজকে যেটা প্ল্যান করেছো একবার চিন্তা ভাবনা করে করবা। বলো তুমি কোন মেডিকেলে পড়তে চাও? ঢাকা মেডিকেল। জোর একটা করতালি দাও ওর জন্য। বসো। আজকে যারা যেটা বলেছো, ছেলেরা তোমাদের মানি ব্যাগে যেখানে তোমাদের ছবি রাখো, আল্লাহর রাস্তে ছবি রাখবা না। তোমার ছবি দেখে তোমার কোনো লাভ নাই। তোমার ওই মানি ব্যাগে যেখানে ছবি দেখা যায় ওখানে একটা কাগজের মধ্যে লিখবা যে আমি পুলিশ হতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার টার্গেট। এই কাগজটা তোমার মানি ব্যাগে রাখবা। মেয়েরা রাখবো হচ্ছে তোমাদের যে আয়না, প্রতিদিন যে আয়নাটা দেখো না, গ্লাস, মিরর, এই মিররের কর্নারে আঠা দিয়ে লাগাবা আমি ডাক্তার হতে চাই, ঢাকা মেডিকেল আমার টার্গেট। তোমাদের টেবিলের সামনে যে দেয়ালটা আছে এই দেয়ালে বড় করে লিখবা আমি ডাক্তার হবই, ঢাকা মেডিকেল আমার টার্গেট। আমি অ্যাডভোকেট হবই, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার টার্গেট। পারবা? প্রতিদিন একবার করে দেখবা। পারবা তো দেখতে? দেখবা তুমি যখন প্রতিদিন দেখবা তখন তোমার মধ্যে অন্যরকম একটা উদ্যম কাজ করবে যে আমি ডাক্তার হতে চাই। ডাক্তার হওয়ার জন্য তোমাদের উদয়ন কলেজ থেকে, অনেক একটু আগে বললো, উদয়ন কলেজ থেকে পড়ে বরিশাল মেডিকেলে পড়ছে। আজকে তোমাদের এর জন্য এত টাকা কেন খরচ করছে? তোমাদের জন্য। তোমরা যে কলেজে ভর্তি হয়েছ, আজকে অনেক ভাইরা এত আয়োজন কেন করেছে? আমাদেরকে ঢাকা থেকে কেন নিয়ে আসছে? এই জন্য নিয়ে আসছে তোমাদের চিন্তাটা পরিবর্তন হওয়া দরকার, তোমাদের স্বপ্নটা বড় হওয়া দরকার। তোমরা সবসময় স্বপ্ন দেখো ছোট। এই স্বপ্ন বড় হওয়ার জন্য তোমরা যাতে এক একজন ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয় তোমরা যেতে পারো। তোমরা যাওয়া মানে এই যে শিক্ষকগুলো বসে আছে যারা এত কষ্ট করে তোমাদের জন্য আয়োজনটা করেছে তারা সার্থক। আর আজকে এই প্রোগ্রাম করে লাস্টে গিয়ে নাচ গান দেখে তোমরা যদি বাসায় ফেরত যাও, আলটিমেটলি তোমাদের কোনো লাভ হবে না। এত টাকা খরচ করার কোনো মানই হয় না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে এতগুলো টাকা খরচ করার কোনো মানই হয় না। মানি একটাই, তোমাদের আজকের প্রোগ্রাম থেকে একজন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, একজন যদি জাহাঙ্গীরনগরে চান্স পাও, একজন যদি ঢাকা মেডিকেলে চান্স পাও, এই কলেজের শিক্ষক যারা যে স্বপ্ন দেখেছে প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন হবে। পারবা কিনা? পারবা? তৃতীয়, টি ফর ট্রাইং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময়। আমাদের কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে সময়। আর আমাদের কাছে সবচেয়ে বেশি সময় আছে আর আমরা সবচেয়ে বেশি সময়কে অপচয় করি। তোমাদেরকে আমি যদি বলি, তোমাকে যদি আমি একদিনে ৮৬,৪০০ টাকা দিব, যদি আমি বলি তোমাদেরকে যে ৮৬,৪০০ টাকা তোমাকে আমি প্রতিদিন দিব, এই টাকাটার মেয়াদ রাত 12টা পর্যন্ত। কালকে এই টাকাটা আবার 0 টাকা হয়ে যাবে। প্রতিদিন তুমি ৮৬,৪০০ টাকা পাবা, হুট করে এই টাকাটা একদিন বন্ধ হয়ে যাবে। তোমরা কি করবা? এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাবা না? সবচেয়ে বেশি কাজে লাগাবা। কারণ তোমরা জানো হুট করে তোমার এটা বন্ধ হয়ে যাবে। প্রতিদিন তোমার কাছে ৮৬,৪০০ সেকেন্ড সময় আছে। এই সময়কে তোমাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা যখন কোনো কিছু গুরুত্ব আরোপ করতেন, আল্লাহ তাআলা এটাকে কসম গাইতেন। আমরা দেখো, আমরা মাকে বেশি সম্মান দিই, এই জন্য মায়ের কসম বলি না? আমরা সন্তানকে ভালোবাসি, এই জন্য সন্তানের কসম খাই। আল্লাহকে ভালোবাসি, এই জন্য আল্লাহর কসম খাই। আর আল্লাহ তাআলা যখন যেটাকে গুরুত্বপূর্ণ মনে করেন ওইটার কসম খান। আল্লাহ বলছে ওয়াল আস, সময়ের কসম। ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ সময়ের কসম দিয়েছেন যে সময়টাকে তোমরা একটু গুরুত্ব দাও, তোমরা উসাইন বোল্টের নাম শুনেছ না? কোন দেশের নাগরিক বলো তো? কোন দেশের নাগরিক? জ্যামাইকার প্রধানমন্ত্রীর নাম তোমরা জানো? প্রেসিডেন্টের নাম তোমরা জানো না, কিন্তু উসাইন বোল্টের নাম জানো। একটা দেশ, একটা ব্যক্তি একটা দেশকে পরিচিত করেছে। কি করেছে উসাইন বোল্ট? কি করেছে? 9.58 সেকেন্ডে 100 মিটার দৌড় দিয়েছে। 9.58 সেকেন্ডে পুরো পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। এই 9.58 সেকেন্ড, 10 সেকেন্ডের কম এই সময়ের জন্য লক্ষ লক্ষ সেকেন্ড সে ব্যয় করেছে। লক্ষ লক্ষ সেকেন্ড। তার জীবনীতে দেখা গিয়েছে একবার সে বলেছে তার একটা খুব পছন্দের একটা গার্লফ্রেন্ড ছিল, তার পছন্দের একটা মেয়ে ছিল, সে খুব পছন্দ করত। কিন্তু সে যখন দেখলো এই মেয়েকে পছন্দ করতে গিয়ে মেয়ের সাথে সময় ব্যয় করতে, সে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না।
তখন মেয়েকে একদিন ডাকলো, ডেকে এনে তার সাথে ব্রেকআপ করে দেয়, বলে যে তোমার সাথে আমি সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না। বলছে কেন? তুমি হচ্ছে আমার স্বপ্ন, আমাকে স্বপ্ন বাস্তবের জন্য সবচেয়ে বড় বাধা। তার সাথে রিলেশন ব্রেকআপ করে দেয়। কে? উসাইন বোল্ট। হার্ভার্ড ইউনিভার্সিটিকে বলা হয় প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি কাজে প্রেসিডেন্ট বানানো। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা তারা দেখেছে গত 40 বছরে হার্ভার্ড ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা বের হয়েছে, এই স্টুডেন্টের মধ্যে তারা জরিপ করেছে যে স্টুডেন্টগুলো বিশ্ববিদ্যালয় অবস্থায় অন্য অপোজিট জেন্ডারের সাথে সম্পর্কে যারা জড়িত তাদের সফলতা, আর যারা কোনো সম্পর্কে জড়িত ছিল না তাদের সফলতার গুণ পায় 30 গুণ বেশি। তার মানে এই যে রিলেশনশিপে তোমরা চিন্তা করো, রিলেশনশিপের চিন্তা তোমরা করো, বলা হয় দেখে আমরা যখন মদ পান করি আমাদের মাথার ডোপামিনের অবস্থা হয় 200। এই 200-তে আমরা বউকে মা ডাকি, মাকে বউ ডাকি। আর বিজ্ঞান বলে কেউ যদি প্রেমে পড়ে তার মাথার ডোপামিনের পরিমাণ হয় 250। কারণ মাথার মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়। এই ঘূর্ণিঝড় দিয়ে তুমি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইবা, এই ঘূর্ণিঝড় দিয়ে তুমি নাকি ঢাকা মেডিকেলে চান্স পাইবে। কি বলে এটা? এই জন্য আমার খুব মজা পেয়েছি, আমি খুব আনন্দিত হয়েছি অনিক ভাইয়ের সাথে কথা বলার পর। উনি আমাকে বলেছে যে তোমাদের কলেজে ছেলে মেয়ে আলাদা শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, মানে ছেলেদের জন্য আলাদা নাকি মেয়েদের জন্য আলাদা। আমি কনগ্রেস জানাচ্ছি। কেন জানাচ্ছি? তুমি মোমের নিচে দিয়ে আগুন লাগাই দিবা, আগুন লাগাই বলবা মোম তুমি গলিও না, মোম গলবে না না, মোম তুমি গলবা না, কিন্তু তুমি লাগাই দিছো আগুন, আবার বলে গলিও না। একটা ছেলে একটা মেয়ে একসাথে তুমি বসাই দিয়ে চিন্তা করো, সে সম্পর্কে জড়াবে না। আমি এটা কেন বলছি তোমাদেরকে? তোমাদের এই সময় তোমরা কলেজে আসছো, এখন নতুন নতুন চিন্তা, নতুন নতুন ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে, কিন্তু এখন এটা ধারণা তৈরি করার দরকার নেই। তুমি বড় হও। এপিজে আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং মেয়েরা ছেলেদের পিছনে ঘুরিও না, ছেলেরা মেয়েদের পিছনে ঘুরিও না। আমি একজন আইনজীবী হিসেবে বলছি, আমি এই পর্যন্ত যত ডিভোর্স করিয়েছি তার 80% ডিভোর্স হচ্ছে যারা স্কুল এবং কলেজ লাইফে প্রেম করে বিয়ে করেছে, কিন্তু 10 বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়। কারণ যে প্রেমের বিবাহ, কোনো প্রেমের বিবাহ যে কোনো একজন ঠকে, এটা বিশ্বাস করো কিনা তোমরা? প্রেমের বিবাহে যে কোনো একজন ঠকে, আর যে ঠকে সে শুধু সময়ের অপেক্ষা করে, যা সময় আসলে তোরে শেষ। এজন্য প্রেমের বিবাহ যে অফার দেয় সে জিতে, আর যে গ্রহণ করে সে ঠকে। এজন্য তোমাদেরকে বলছি, শোনো, বড়দের কথা কেন শুনবা জানো? একটা দার্শনিক বলেছেন বড়দের কথা তোমরা এই জন্য শুনবা, তোমরা যে বয়সটা আছো বড়রা এই বয়সটা পার হয়ে গিয়েছে, তারা জানে তারা কি ভুল করেছে, তারা জানে তারা কি ভালো কাজ করেছে। এই জন্য তোমরা আমাদের কথা, আমরা জানি আমরা কি ভুল করেছি, আমরা জানি আমরা কি ভালো কাজ করেছি। এই জন্য শিক্ষার্থী ভাই বোনেরা উদাত্ত আহ্বান জানাবো, কলেজ লাইফ একটু নিরাপদ থাকো। দেখবা যে তোমার একটা সময় আসবে, এই সময় তোমার পিছনে ঘুরবে, তুমি কারো পিছনে ঘোরা দরকার নেই। যোগ্যতা মনে রাখবা। ছেলেরা, এখানে যারা ছেলে আছো, ছেলেদেরকে বলবো তোমাদের সৌন্দর্য তোমাদের চেহারা না, পুরুষের সৌন্দর্য মেকআপে না, পুরুষের সৌন্দর্য হচ্ছে টাকায়। প্রতিদিন সকালে উঠে ক্রিম লাগাইলা, ঘুমাইতে গেলে ক্রিম লাগাইলা, এ সৌন্দর্য দিয়ে কিচ্ছু করতে পারবা না। তোমাদের সৌন্দর্য হচ্ছে কিসে? টাকা। আর টাকা কি এমনি চলে আসবে? হ্যাঁ, এমনি আসবে, কিন্তু যে টাকাটা আসবে এ মানুষের গালি শুনতে হবে, চাঁদাবাজ বলবে মানুষ। যোগ্যতা অর্জন করে টাকা ইনকাম করো। মেয়েরা, তোমাদেরকে বলি, আমি ছোট একটা এক্সাম্পল দিই। তোমরা অনেক সময় হতাশ হও যে আল্লাহ আমাকে কালো বানাইছে, আমাকে দেখতে সুন্দর বানায় নাই, আমার বান্ধবীটা দেখতে সুন্দর, সে লম্বা, আমাকে আল্লাহ টাকাও দেয় নাই, পড়াশুনোও দেয় না, আল্লাহ আমাকে কি দিছে? জীবন রেখে লাভ নেই। একবার একটা ছেলে প্লে বয়, দেখতে খুব সুন্দর, সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে। এখন মেয়েদের সময় দিতে সে আর পড়াশোনা করতে পারে না। যেহেতু পড়াশোনা করতে পারে নাই, পড়াশোনা করতে টাকা পয়সা ইনকাম করতে পারছে না, এখন কি করতে হবে? বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে হবে, পরবর্তী জেনারেশনের জন্য বিয়ে শাদী করতে হবে। তখন বন্ধুদেরকে বল, বন্ধু বিয়ে শাদী করা দরকার, বয়স তো পার হয়ে গেছে।
বলছে বিয়ে শাদী করবা, বিয়ে শাদীর জন্য টাকা লাগবে, টাকা পাবা কই? টাকা তো নাই, কি করবো? বলছে এক কাজ করতে, একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর। চাকরিজীবী মেয়ে বিয়ে করবো? তার টাকা দিয়ে তুই চলতে পারবি। পরবর্তীতে সে একটা মেয়ে পেলো, বন্ধুদেরকে বলো বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব। সবাই তো ভাবছে অনেক সুন্দরী একটা মেয়ে সে পেয়েছে। সবাই গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখেছে মেয়েটা টেড়া। বন্ধু মেয়ে তো টেড়া। যা বেটা, এটা লক্ষ্মী টেড়া। তার মানে মেয়ের যতগুলো অযোগ্যতা, যতগুলো উইকনেস আছে, শুধুমাত্র যোগ্যতার কারণে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে। তো শুধু তুমি যদি ভাবো তোমার আল্লাহ ভালো চেহারা দেয় নাই, সৌন্দর্য দেয় নাই, তোমাকে এই জীবন বেঁকে লাভ নাই। না, তুমি যোগ্যতা অর্জন করো। দেখবা আমাদের যত সরকারি কর্মকর্তা আছে, আমরা কোর্টে দেখি যত মেয়ে জাজ আছে, দেখতে এত সুন্দর না, কিন্তু সবাই তাকে স্যার স্যার ডাকে। কেন ডাকে জানো? কেন ডাকে জানো? তার যোগ্যতার কারণে। যোগ্যতা শুধু চেহারা দিয়ে হয় না, যোগ্যতা শুধু চেহারা দিয়ে হয় না। এ চেহারা তোমার সৌন্দর্য সবসময় থাকবে না, কিন্তু তোমার যোগ্যতা সবসময় থাকবে। ছেলেমেয়েরা তোমাদেরকে বারবার বলছি, তুমি যদি যোগ্য হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে, আর তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, পুরো পৃথিবীর সাথে করতে হবে। তুমি ডানে গেলেও দোষ হবে, বামে গেলেও দোষ হবে, কিন্তু তুমি যদি সফল হও দেখবে সবাই তোমার দোষগুলোকে গুণে পরিণত করবে, গুণে পরিণত করবে। তুমি যদি ব্যর্থ হও তোমার সুটেড বুটেড এটা পরিহাসে পরিণত হবে, আর তুমি যদি সফল হও তোমার ছেঁড়া পাঞ্জাবি ইতিহাসে পরিণত হবে। তো সুতরাং সবসময় আইফোন নিয়ে চলাফেরা করো। হ্যাঁ বাবা, একটা আইফোন নিয়ে হাঁটো। তুমি যখন আইফোন নিয়ে হাঁটো, মানুষ তোমার দিকে তাকায় না, তোমার আইফোনের দিকে তাকায়। ব্র্যান্ডের পিছনে দৌড়াইও না, নিজেকে ব্র্যান্ড বানাও। আমরা সবসময় সিংহাসন চাই, আমার সিংহাসন লাগবে, সিংহাসন দরকার নাই। তুমি সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে। নিজেকে সে যোগ্যতা অর্জন করো। যদি তুমি যোগ্যতা অর্জন করতে পারো তাহলে দেখবা যে প্রত্যেকটা জায়গায় তোমার সম্মান অন্যরকম হয়ে যাবে। এই জন্য এই 1.5 বছর একটু কাজে লাগাও, এই 1.5 বছর একটু কাজে লাগাও। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তির জন্য কি লাগে? একটা পাথর লাগে। তো তারা চিন্তা করলো পাথর, শুনছে যে আগামী গ্রামে একটা পাথর আছে, পাশের গ্রামে সাদা পাথর, সুন্দর পাথর, সবাই তার সাথে সেলফি তোলে। পরে পাথরের কাছে গেলে, পাথর সাহেব আপনাকে একটু লাগবে। বলতে আমাকে নিয়ে কি করবা? বলতে আপনাকে নিয়ে আমরা 6 মাস ধরে কাটবো, ঘষবো, মাজবো, এরপরে মূর্তি বানাবো, এরপরে মন্দিরে রাখবো, সবাই আপনাকে স্যালুট করবে। বলছে স্যালুট করবে এটা মানি, কিন্তু 6 মাস ধরে কাটা ছেঁড়া এটা না করা যায় না? বলছে না না, এভাবে না কাটলে তো আপনাকে কেউ সম্মান দিবে না। তো বললো যে তাহলে না, আমি যাব না, এই কষ্ট করতে 6 মাস কষ্ট করতে পারবো না। তখন পাশে একটা কালো পাথর ছিল, বলে স্যার আমাকে নিয়ে যান। বলছে তোমাকে নিব? বলছে স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরবর্তী কালো পাথরটা নিয়ে তারা কাটছে, ঘষছে, মেজে সুন্দর অবয় দিয়ে মূর্তি বানালো, মূর্তিটা মন্দিরে রাখলো। সবাই এসে নারিকেলে পানি ঢালে, সবাই এসে তাকে সেলুট করে, সালাম করে। মন্দির কর্তৃপক্ষ দেখলো যে বিশাল লাইন দাঁড়িয়ে আছে নারিকেল নিয়ে, নারিকেলে পানি ঢালবে মূর্তির উপরে। এখন চিন্তা করলো নারিকেল যদি দেয়ালে ভাঙে তাহলে দেয়াল তো ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো ওই সাদা পাথরটাকে একটু অফার করি। পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? আপনাকে কাটা ঘষা না, কাটা ঘষা কিচ্ছু নাই, শুধু আপনি বাইরে থাকবেন, সবাই এসে নারিকেল ভাঙবে। চমৎকার কাজ, ঠিক আছে আমাকে নিয়ে যাও। পরে তাকে নিয়ে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে, আর নারিকেল পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। আবার সবাই এসে তার জুতো যখন পিতি খুলে যায় তখন পাথরের উপর জুতোটা রাখে, পিতিটা লাগায়। সে বলে কিরে বেটা, সবাই আমার সাথে সেলফি তুলতো, আর আজকে মানুষ আমাকে লাথি মারছে আসতে যাইতে। আর ওই কালো পাথর যাকে কেউ সম্মান দিত না, আজকে সবাই তাকে সেলুট করছে, নারিকেল পানি ঢালছে, দুধ টানছে। তখন কালো পাথর বলল স্যার আপনি তো দেখতে পেয়েছেন আজকে আমাকে মানুষ সম্মান করছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, সেটি আমি সহ্য করেছি বলেই মানুষ আজকে আমাকে সেলুট করছে। তুমি যদি মনে করো তোমাকে কাটবা না, ঘষবা না, মাজবা না, তুমি এমনি সম্মানিত হয়ে যাবা? না না, আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। তুমি তোমার চেষ্টাটা করতে হবে, পরিশ্রম করতে হবে। যদি তোমরা এখানে পরিশ্রম করতে পারো তাহলে তুমি কখনো ব্যর্থ হবে না। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আর পড়াশোনার বিকল্প নেই,
পড়াশোনার বিকল্প নেই। লার্ন, এল ফর লার্ন। পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনার বিকল্প নেই। ইসলামের যত ইবাদত আছে, ইসলামের যত ইবাদত আছে, ইসলামের যত স্লোগান আছে, প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো, ইকরা, পড়ো। পড়াশোনার কোনো বিকল্প নেই। এবং কি আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে 80 বার বলেছেন। শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার কথা আল্লাহ 80 বার কোরআনে বলেছেন। এটা কাকতালীয় নয়, কাকতালীয় নয়। তো সুতরাং তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আমি তোমাদেরকে আর কয়েকটা কথা বলে কথা শেষ করব। তোমরা এখানে অনেক কষ্ট করে এখানে আসছো, তোমাদের মা বাবা অনেক কষ্ট করেছে তোমাদের জন্য। তোমাদের মা বাবা অনেক কষ্ট করেছে। তোমাদেরকে আমি বলি, তোমরা এখানে যারা আছো, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। আমি খুব অবাক হয়েছি, উদয়ন কলেজ, নরসিংদী একটা কলেজ, বেসরকারি কলেজ, যে যাদের চিন্তার প্রসারতা, আজকে স্টেজে কোনো স্টেজ রাখা হয় নাই। আমার কাছে খুব চমৎকৃত হয়েছে। আমি এই স্টেজ দিয়ে তোমাদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি করা। উদয়ন কলেজ মনে করেন না, তোমাদের সাথে আমাদের কোনো দূরত্ব হবে না। মেহমান যেখানে বসবা তোমরা সেখানে বসবা। তোমরা আজকে পিছনে আছো, যোগ্যতা অর্জন করে তোমরা সামনে চলে আসবে একদিন। উপরে নিচে এই পার্থক্যটা তারা করেনি। এই চিন্তার ভিন্নতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে বলা হতো ইজ টাইম ফর জিকে, বলা হয়তো জেনারেল নলেজের যোগ, এখন বলে ইজ নট টাইম ফর জিকে, ইজ টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। এখন হচ্ছে স্পেশাল নলেজের যোগ। যে সব কিছু জানে তার কোনো খাওয়া নেই, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া সবচেয়ে বেশি। তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, সে সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় 10 থেকে 15,000। আর একটা কলেজের শিক্ষক সাবজেক্ট পড়ায় একটা, বেতন পায় 30 থেকে 40,000। একটা জিনিস সে ভালো করে জানে। তোমাদেরকে বলছে আগামীর সময় আমেরিকার গবেষণায় আসছে, আগামী দশকে প্রায় 10 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে, 15 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে, 20 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে। কারণ এখন ড্রাইভারবিহীন গাড়ি বের হয়েছে। এআই শিক্ষক এখন ক্লাস নেয়, তোমরা কেরালায় দেখেছো এআই শিক্ষক এখন ক্লাস নেই। ব্যাংক কর্মকর্তা লাগবে না, 2-3 জন হলে চলবে, সকল ব্যাংক কর্মকর্তা লাগবে না। এআই রোবট এটা পরিচালনা করবে। আমি কিছু আগে চায়নায় গিয়েছিলাম, চায়না আমি যে হোটেলে উঠেছি, হোটেলে যে বয়রা আমাদের খাবার দিয়ে যায়, রোবট আমাদেরকে খাবার দিয়ে যায়। রোবট এসে ক্লিক করে এসে সে খাবার দিয়ে সে অটোমেটিক চলে যাচ্ছে। তার মানে সামনের ভবিষ্যৎ তোমাদের জন্য সারভাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে যদি তুমি দক্ষতা অর্জন না করো। যদি দক্ষতা অর্জন না করো, শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের আজকে খুব আমি চমৎকৃত আরও হয়েছি। তোমাদের শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর করে কথা বলছে। স্পিকিং স্কিল, পৃথিবীতে যত দক্ষতা আছে সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে স্পিকিং স্কিল, সবচেয়ে বড় দক্ষতা। তুমি যদি ভালো কথা বলতে পারো, তুমি যদি ইউ আর এ গুড ডিবেটার, ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, ইউ উইল বি টপ ওয়ান। ইউ আর এ ডিবেটার, ইউ ওয়ান্ট টু বি এ টিচার, ইউ উইল বি টপ ওয়ান। তুমি যেটাই হতে চাও, তুমি যদি ভালো কথা বলতে পারো। আজকে হাদি এত জনপ্রিয় কেন হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে কিছুদিন আগে পড়াশোনা শেষ করেছে। এত জনপ্রিয় কিভাবে হয়েছে? শুধুমাত্র তার কথার ভারত্বের কারণে। তোমাদের সবচেয়ে আমি অনুরোধ করব, শিক্ষক মন্ডলী এখানে যারা আছে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ছেলেদেরকে প্রতিদিন সপ্তাহে 1 দিন হলেও তাদের যে স্পিকিং স্কিল ডিবেট, ন্যূনতম একটা টপিক নিয়ে সপ্তাহে 1 দিন একটা ক্লাসের ব্যবস্থা রাখবেন। তাদেরকে কথা বলার জড়তা দূর করতে হবে। স্পিকিং স্কিল যদি তোমার ভালো থাকে, তারপর আরেকটা স্কিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। তুমি তোমার বাংলা ভাষাকে চমৎকারভাবে জানতে হবে। আমরা বাংলা ভাষাকে ভালো করে বলতে পারি না। আমরা নিজের ভাষাটাকেও ভালো বলতে পারি না। আগে বাংলা ভাষার গাঁথুনি, পরে বিদেশি ভাষার পত্তন। তুমি যদি বাংলা ভাষা ভালো করে জানো, ইংরেজি ভাষাও তোমার ভালো হয়ে যাবে। এই জন্য 3টা ভাষা, তোমার বাংলা তোমার মাদার টাং, দ্বিতীয় হচ্ছে তোমার ইংরেজি তোমার আন্তর্জাতিক ভাষা, তৃতীয় হচ্ছে তোমার ধর্মীয় ভাষা। তুমি যদি হিন্দু হও তাহলে সংস্কৃত ভাষাটা পড়বা, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা তোমরা পড়বা। এই 3টা ল্যাঙ্গুয়েজ যদি তুমি ভালোভাবে জানতে পারো, তাহলে এই পৃথিবী কোথাও তুমি ঠেকবা না। এই 3টা, এই জন্য আপনাদের অনুরোধ জানাবো, আপনারা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব করবেন। প্রতি সপ্তাহে ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতি সপ্তাহে একটা ক্লাস থাকবে। ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা এবং তোমার ধর্মীয় ভাষা। তারপরে কমিউনিকেশন স্কিল, প্রচুর মানুষের সাথে পরিচয় হওয়া। আগে বলতে হতো কমিউনিকেশন স্কিল ইজ দ্য সুপারসোনিক পাওয়ার। তুমি যত মানুষের সাথে পরিচয় হতে পারবা। আমরা ইন্ট্রোভার্ট থাকি, ইন্ট্রোভার্টের কোনো খাওয়া নেই।
তুমি নতুন 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 মানুষের সাথে পরিচয় হবা। যেখানে যাবা, শুক্রবার শনিবার ঘরে বসে থাকবা না, যেখানে শুনবে কোনো প্রোগ্রাম হচ্ছে সেখানে চলে যাবা, গিয়ে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবা, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবা। কোন মানুষ কখন তোমার উপকারে আসে তুমি চিন্তাও করতে পারবা না। আর আমরা ছেলেমেয়েরা মেয়ে দেখে দেখে রিকোয়েস্ট পাঠাই, আর মেয়েরা সুন্দর ছেলে দেখে দেখে রিকোয়েস্ট পাঠায় না। যোগ্য যোগ্য লোকদেরকে রিকোয়েস্ট পাঠাবা, ফেসবুকে মেসেঞ্জারে নক দিবা যে ভাই আমি আপনার মতো হতে চাই। একবার মেসেজ দিবা, উনি সিন করবে না। দুইবার মেসেজ দিবা, সিন করবে না। তিনবার মেসেজ দিবা, সিন করবে না। একটা সময় সে বাধ্য হবে তোমার মেসেজ দেখতে। একটা সময় সে চিন্তা করবে এই ছেলেটা তো আমার বড় ফ্যান, এই ছেলেটাকে একটু সময় দেওয়া দরকার। আর আমরা ইগো একবার মেসেজ দিই, আরে বাবা কি একটা ভাবসা, আপনার সাথে কথা বললাম না, কি হলো আমার, না এই ভাবসা, এই ইগো দিয়ে কাজ হবে না, এই ইগোইস্টিক হওয়া যাবে না যে আপনার সাথে মেসেজ দিলাম কি ভাবসা, আরে বাবা রে লাটসাপ হয়ে গেছে। না, সে ভাবসাপ কেন হয়েছে সে পর্যন্ত যেতে পেরেছে, তুমি কিছু না হয়ে ভাবসাপ দেখে লাভ হবে না। এজন্য মেসেজ দিবা যোগ্য যোগ্য ব্যক্তিদেরকে, যোগ্য যোগ্য ব্যক্তিদেরকে ফলো করবা, উল্টা পাল্টা জিনিসকে ফলো করবা না। আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে বলছে, পারবা তো ইনশাল্লাহ, পারবা তো ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াবো না, আমি তোমাদেরকে বলছি তোমাদের মা বাবা তোমাদের জন্য অনেক কষ্ট করছে, মা বাবা প্রতি একটু কেয়ারিং হবা, মা বাবার প্রতি একটু কেয়ারিং হবা। পৃথিবীতে মা বাবার মতো তোমার আপন কেউ নেই, মা বাবার প্রতি একটু কেয়ারিং হবা। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশ, এত সুন্দর দেশ। আই হ্যাভ ভিজিটেড 29 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। বিশ্বাস করো আমাদের দেশের মতো 2 দিন থেকে যে 3 দিন থেকে যে আমার দেশে তো অন্যরকম ভালোবাসা তৈরি হয়। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আমি কিছুদিন আগে রাশিয়া গিয়েছিলাম, -25 ঠান্ডা, নামাজ পড়তে অজু করব আমার আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। তখন আমার দেশ কত সুন্দর। তুমি মালয়েশিয়া যাও, গেন্টিং হাইল্যান্ড 12 মাস বৃষ্টি পড়ে। তুমি মালদ্বীপ যাও, মালদ্বীপ সবসময় গরম। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না, সত্যি কথা। কখনো গরম কখনো ঠান্ডা। এই দেশের জন্য তোমাদের দায়িত্ব কর্তব্য আছে, এই দেশের জন্য তোমাদের দায়িত্ব। জন অফ কেনেডি বলেছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো। পারবা তো ইনশাল্লাহ, পারবা তো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও, সবাই আমার সাথে একটা ওত পড়বা, আমিও পড়বো, আমার সাথে পড়বা। সামনে হাত নাও, বলো আমি ওয়াদা করছি, লাউডলি বলো, নরসিংহী সিংহরা, লাউডলি বলো, সিংহ এবং সিংহীরা বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতা মাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতা মাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল, তোমরাই দূর করবা এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।